আমরা লাস্ট ক্লাসে কি পড়ছিলাম বলো তো কেউ একজন? বলো। লাস্ট ক্লাসে মানুষই ছিলে, ঐশী ছিলে, ইতি ছিলে, অরিন ছিলে। বলো তো লাস্ট ক্লাসে আমরা কি পড়েছিলাম? মিস বাজার অধ্যায় পড়েছিলাম। হ্যাঁ, আমরা বাজার অধ্যায় পড়ছিলাম এবং বাজারের যে প্রকারভেদগুলো ছিল সেগুলো নিয়ে আমরা আলোচনা করছিলাম। আমরা সময়ের ভিত্তিতে বাজারকে কয়েকটা শ্রেণীতে ভাগ করেছিলাম এবং স্থানের ভিত্তিতে, প্রতিযোগিতার ভিত্তিতে। স্থানের ভিত্তিতে বাজারকে কয় ভাগে ভাগ করা যায় তোমাদের কি মনে আছে? স্থানের ভিত্তিতে অর্থাৎ একটা পার্টিকুলার স্থানকে বিবেচনায় নিয়ে আমরা বাজারকে কয়েক শ্রেণীতে ভাগ করতে পারি। আমরা সেগুলো গত ক্লাসে আলোচনা করেছিলাম। বলো তো স্থানের ভিত্তিতে কয় শ্রেণীতে ভাগ করা যায়? পরিধি বা আয়তনের ভিত্তিতে ৩ ভাগে ভাগ করা যায়: স্থানীয় বাজার, জাতীয় বাজার, আন্তর্জাতিক বাজার। অর্থাৎ তুমি আয়তন বা পরিধিটাকে যদি বিবেচনা করো তাহলে আমরা দেখতে পাচ্ছি স্থানীয় বাজার অর্থাৎ তোমার স্থানে বা তোমার এলাকায় যে বাজারটা খুবই স্বল্প সময়ের জন্য মানে স্বল্প স্থান জুড়ে যে বাজারটা থাকে সেটাকে আমরা বলছি স্থানীয় বাজার। জাতীয় বাজার হচ্ছে তোমার পুরো দেশ জুড়ে, তোমার পুরো কান্ট্রি জুড়ে যখন যে বাজারটা থাকে সেটাকে আমরা জাতীয় বাজার বলছি। আর আন্তর্জাতিক বাজার অর্থাৎ তুমি পুরো গ্লোবাল পার্সপেক্টিভ থেকে অর্থাৎ পুরো বিশ্বটাকে বিবেচনা করে যখন বাজারটাকে ক্যাটাগরাইজ করবে তখন সেটাকে আমরা বলছি আন্তর্জাতিক বাজার। আচ্ছা, তারপরে আমরা সময়ের ভিত্তিতে বাজারকে কয়েক ভাগে ভাগ করেছিলাম। বলতো সময়ের ভিত্তিতে বাজার কত প্রকার? এত অল্প কদিনে ভুলে গেলে কি হবে বলো? সময়ের ভিত্তিতে আমরা বাজারকে 4 ভাগে ভাগ করেছিলাম: স্বল্পকালীন, অতি স্বল্পকালীন, তারপর দীর্ঘমেয়াদী, অতি দীর্ঘমেয়াদী, এই 4 ভাগে ভাগ করেছিলাম। অর্থাৎ সময়টা যখন খুবই অল্প হবে সেই সময়টাকে আমরা বলছি অতি স্বল্পকালীন। অতি স্বল্পকালীন থেকে আরেকটু বেশি সময় সেটা হচ্ছে স্বল্পকালীন সময়। স্বল্পকালীন সময়গুলোতে আসলে সব ধরনের উপকরণ পরিবর্তনশীল হয় না, অর্থাৎ একটা উপকরণ স্থির থাকে আর একটা উপকরণ পরিবর্তন করে উৎপাদন কার্য পরিচালনা করতে হয়। আর দীর্ঘমেয়াদী সময় এমন একটা সময় যে সময় আসলে উৎপাদনের জন্য যত ধরনের উপকরণ ব্যবহার করা দরকার সবগুলো উপকরণকে পরিবর্তন করা সম্ভব হয়। আর অতি দীর্ঘমেয়াদী সময়টা আরেকটু অনেক বেশি একটা সময় হাতে পাওয়া যায়। সেই সময় আসলে যত ধরনের উপকরণ আছে সবগুলোই চেঞ্জ করা যায়। এই ছিল আমাদের সময়ের ভিত্তিতে এবং আয়তন বা পরিধির ভিত্তিতে বাজারের শ্রেণীবিভাগ। আজকে আমরা পড়ব প্রতিযোগিতার ভিত্তিতে কয় ভাগে বাজারকে ভাগ করা যায়। প্রতিযোগিতার ভিত্তিতে যদি বাজারকে ভাগ করা যায় একদম প্রথম দিকে আসলে 2 ভাগে ভাগ করা যায়। এটা হচ্ছে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার আর 2 নম্বরে হচ্ছে অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজার। এই পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের আসলে আর কোনো শ্রেণীবিভাগ নেই, কিন্তু অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের আবার অনেকগুলো শ্রেণীবিভাগ আছে। আমরা সেগুলো আলোচনা করব ওয়ান বাই ওয়ান। আচ্ছা, প্রথমে দেখে নেই পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার কাকে বলে। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে অসংখ্য ক্রেতা ও বিক্রেতা থাকবে এবং সমজাতীয় পণ্য, হ্যাঁ সমজাতীয় পণ্য বলতে ধরো যে এই বাজারে যে পণ্যটা বিক্রি হচ্ছে সবগুলো বিক্রেতা প্রায় একই পণ্য বিক্রি করছে এবং সেখানে অনেকগুলো বিক্রেতা থাকবে প্লাস হচ্ছে বিক্রেতারা স্বাধীনভাবে সেই বাজারে প্রবেশ করতে পারবে, স্বাধীনভাবে সেই বাজার থেকে বেরিয়ে যেতে পারবে। অর্থাৎ নিজেদের পণ্য, নতুন কোনো পণ্য
ইন্ট্রোডিউস করতে পারবে, কিংবা নতুন কোনো ক্রেতা বিক্রেতা এসে ওই বাজারে কোনো পণ্য বিক্রি করতে পারবে, কোনো পণ্য উৎপাদন করতে পারবে। হ্যাঁ, আচ্ছা দেখি বই কিভাবে সংজ্ঞায়িত করা হয়েছে। বলা হয়েছে পণ্য প্রতিযোগিতা এরূপ বাজারকে বোঝায় যেখানে অসংখ্য ক্রেতা ও বিক্রেতা স্বাধীনভাবে পূর্ণ মাত্রায় প্রতিযোগিতায় লিপ্ত থেকে সদৃশ্য পণ্য হচ্ছে তোমার সমজাতীয় পণ্য। হ্যাঁ, সমজাতীয় পণ্য সামগ্রী বা সেবা নিয়ে নিজেদের মধ্যে ক্রয় বিক্রয় সম্পূর্ণ করে ক্রেতা বিক্রেতা কেউই নিজ কার্যকলাপের মাধ্যমে বাজারকে প্রভাবিত করতে পারে না। আচ্ছা, এখানে একটু বলি, যে বিষয়গুলো তোমরা মনে রাখবে সেটা হচ্ছে এই বাজারে অসংখ্য ক্রেতা ও বিক্রেতা থাকবে এবং পূর্ণ মাত্রায় প্রতিযোগিতা থাকবে। যেখানে বলা হয়েছে পূর্ণ প্রতিযোগিতা, হ্যাঁ, তার মানে পূর্ণ মাত্রায় প্রতিযোগিতা থাকবে, সদৃশ্য অর্থাৎ সমজাতীয় পণ্য বিক্রি হবে এবং এই বাজারে কেউ আসলে বাজার দামকে প্রভাবিত করতে পারবে না। কেন করতে পারবে না সেটা একটু পরে আলোচনা করছি। দেখো তোমরা এখানে একটা ডায়াগ্রাম দেখতে পাচ্ছ কি? জি ম্যাম। হুম, আচ্ছা, আমরা পণ্য প্রতিযোগিতামূলক বাজারে যে কথাটা বলেছিলাম, অর্থাৎ পণ্যগুলো সমজাতীয় হবে, বহু ক্রেতা বিক্রেতা থাকবে এবং এখানে সমগ্র বাজার বা শিল্পের প্রেক্ষিতে দাম নির্ধারিত হয় যা স্থির থাকে, অর্থাৎ এখানে দাম চেঞ্জ করতে পারে না। কোনো একটা ফার্ম চাইলে দাম চেঞ্জ করতে পারবে না। এই পয়েন্টটা নিয়ে একটু বিস্তারিত আলোচনা করব, একটু পরে করছি। দেখো 4 নম্বরে বলা হয়েছে ক্রেতা ও বিক্রেতার পক্ষে বাজারে প্রবেশ ও প্রস্থানের সুযোগ থাকে, অর্থাৎ বিক্রেতা চাইলে, ধরো একটা বাজার আছে, সেই বাজারে হয়তো এখন 4 জন বিক্রেতা আছে, 4 জন বিক্রেতা সমজাতীয় পণ্য বিক্রি করছে। চাইলে তুমি ওই বাজারে এন্টার করে হয়তো ওই পণ্য বিক্রি করতে পারবা, তাহলে তোমাকে নিয়ে ওখানে 5 জন বিক্রেতা হবে। চাইলে আমিও ওই বাজারে কোনো একটা পণ্য, সমজাতীয় পণ্য ওই বাজারে বিক্রি করতে পারবো, তাহলে আমাকে নিয়ে 6 জন বিক্রেতা হবে। অর্থাৎ এরকম করে কেউ চাইলেই ওই বাজারে এন্টার করতে পারবে এবং কোনো ক্রেতাও চাইলে ওই বাজারে প্রবেশ করতে পারবে এবং যখন ইচ্ছে প্রস্থান করতে পারবে। আচ্ছা, তারপর বলা হয়েছে উৎপাদনের উপকরণগুলোর পূর্ণ গতিশীলতা থাকে, অর্থাৎ যে শ্রম মূলধনগুলো আছে এগুলো গতিশীল বেশি থাকে এবং বাহ্যিক প্রভাব অকার্যকর নির্দিষ্ট বাজারে একচেটিয়াভাবে মূল্য বিরাজ করে। আচ্ছা, মূল্যটা নিয়ে আবার একটু আলোচনা করি। আচ্ছা, তার আগে বাকিগুলো একটু শেষ করে নেই। আচ্ছা, তারপরে বলা হয়েছে বিক্রেতা মুনাফা সর্বোচ্চকরণ করতে চাবে ক্রেতা উপযোগ। দেখো বিক্রেতার কাজ হচ্ছে সে মুনাফা সর্বোচ্চ করবে, মানে অর্থাৎ বিক্রেতা কেন বিক্রি করছে, পণ্যগুলো কেন উৎপাদন করছে, যেন সে মুনাফা পায় এবং সেই মুনাফা থেকে সর্বোচ্চ পরিমাণ মুনাফা নিশ্চিত করতে পারে, সেটা হচ্ছে বিক্রেতার টার্গেট থাকে। এখন বলো তো ক্রেতার কি টার্গেট থাকে? ক্রেতা কোনো পণ্য কেন ক্রয় করে? ধরো তুমি একটা পণ্য ক্রয় করলে, কেন ক্রয় করলে? তুমি কি চাইবে? তুমি বাজারে গিয়েছো, বিভিন্ন দ্রব্য ক্রয় করছো, তুমি সেই মুহূর্তে কি চাইবে? আচ্ছা, আমরা বিভিন্ন দ্রব্য সামগ্রী ক্রয় করে থাকি, বিভিন্ন দ্রব্য সামগ্রী সেবা ক্রয় করে থাকি অভাব মেটানোর জন্য। আর যখন কোনো দ্রব্য বা সেবা বা অভাব মেটানোর ক্ষমতা থাকে তাকে আমরা উপযোগ বলে থাকি। তাহলে ক্রেতার টার্গেট থাকে কোনো দ্রব্য সামগ্রী থেকে সর্বোচ্চ উপযোগ পাওয়ার। তাহলে বিক্রেতার টার্গেট হচ্ছে মুনাফা সর্বোচ্চকরণ আর ক্রেতার টার্গেট হচ্ছে উপযোগ সর্বোচ্চকরণ। ঠিক আছে? আচ্ছা, তারপরে বলা হয়েছে এই বাজারে মোট আয় রেখা সরলরৈখিক ও মূল বিন্দুগামী এবং গড় আয় রেখা প্রান্তিক আয় দাম ও পরস্পর সমান হয়, এ আর এম আর পি ইকুয়াল টু রেখা ভূমি অক্ষের সমান্তরাল। অর্থাৎ এই চিত্রে এটা আলোচনা করা হয়েছে। এবার দেখো আমরা চিত্রটা বলি। এই হচ্ছে আমাদের পণ্য প্রতিযোগিতামূলক বাজারের একটা চিত্র। এখন আমরা একটু আগে বলেছিলাম যে এই বাজারে কেউ দামকে প্রভাবিত করতে পারে না, কোনো ফার্ম কিংবা কোনো ক্রেতা কখনোই বাজারকে প্রভাবিত করতে পারে না, বাজারের দামকে প্রভাবিত করতে পারে না। অর্থাৎ
ওটার দাম হচ্ছে ফিক্স। এখানে ধরো একটা 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 বাজারে শুধু একজন বিক্রেতা থাকে না, অনেকগুলো বিক্রেতা থাকে, তাই না? তারপর অনেক ক্রেতা থাকে। আমরা বলেছি বাজারে অনেক বিক্রেতা অনেক ক্রেতা থাকে। এখন একটা বাজারে যদি ধরো 10টা ফার্ম আছে, 10 জন বিক্রেতা আছে, অর্থাৎ 10টা ফার্ম থেকে বিভিন্ন দ্রব্য উৎপাদন করে ওরা বাজারে সাপ্লাই দিচ্ছে। এখন এই 10টা ফার্ম মিলে অনেকগুলো উৎপাদন করছে না, ধরো অনেক উৎপাদন করছে, তার তার সাপ্লাই কার্ভ হচ্ছে ওই ওই বাজারে বা ওই ইন্ডাস্ট্রির সাপ্লাই কার্ভ হচ্ছে এরকম ঊর্ধ্বগামী। তারপর ওই বাজারে অনেক ক্রেতা আছে, এই ক্রেতাদের চাহিদা, ধরো এটা হচ্ছে ক্রেতাদের চাহিদা, এই ক্রেতাদের চাহিদা এবং এই বাজারের এতগুলো ফার্মের সবগুলো উৎপাদন মিলিয়ে যোগান রেখা হচ্ছে এরকম ঊর্ধ্বমুখী যোগান রেখা। এখন আমরা জানি দাম কিভাবে নির্ধারিত হয়, চাহিদা এবং যোগানের সম্মিলিত, ধরো চাহিদা এবং যোগানের এই যে পারস্পরিক ক্রিয়া এবং প্রতিক্রিয়ার ফলে একটা ভারসাম্য বিন্দুতে দাম নির্ধারিত হয়, তাই না? ধরো এখানে দাম নির্ধারিত হলো পি। এখন এই যে এখানে দাম নির্ধারিত হয়েছে, এই যে ভারসাম্য বিন্দুতে যে দামটা নির্ধারিত হয়েছে, এই দামটাতেই সমস্ত বিক্রেতার দ্রব্য সামগ্রী বিক্রি করতে হবে এবং যত ক্রেতা আছে সবাইকে এই দামেই দ্রব্য ক্রয় করতে হবে। কোনো ফার্ম এই দামটাকে প্রভাবিত করতে পারবে না, কারণ ধরো একটা বাজারে যদি 10 জন বিক্রেতা সাপ্লাই দিয়ে এরকম একটা সাপ্লাই কার্ভ তৈরি করেছে, এখন একজন বিক্রেতার সাপ্লাই এই পুরো বাজারের সাপ্লাইয়ের তুলনায় খুবই অল্প, সে আসলে দামকে প্রভাবিত করতে পারে না। আবার বহু সংখ্যক ক্রেতার মাঝে একজন ক্রেতা, ধরো তুমি খুবই মানে খুবই অল্প, তাই না? অনেক ক্রেতা আছে, তার মাঝে তুমি একজন দামকে প্রভাবিত করতে পারবে না। একইভাবে বাজারে বহু সংখ্যক বিক্রেতা আছে, একজন বিক্রেতা দামকে প্রভাবিত করতে পারে না, সে কমাতেও পারে না বাড়াতেও পারে না। যদি বাড়ায় তাহলে হয়তো তুমি ওই বিক্রেতার কাছ থেকে দাম না পণ্য না কিনে অন্য বিক্রেতার কাছ থেকে ক্রয় করবে। এইভাবে করে দেখা যাচ্ছে কোনো বিক্রেতা কিংবা কোনো ক্রেতা দামকে কমাতেও পারছে না বাড়াতেও পারছে না, দামটা এক জায়গায় ফিক্সড হয়ে আছে। সেটা হচ্ছে এই বিন্দুতে দামটা যেহেতু ফিক্স, এটা বাড়ছেও না মানে অর্থাৎ কমছেও না প্লাস হচ্ছে বাড়ছেও না, তাই এই দাম রেখাটা হচ্ছে ভূমি অক্ষের সমান্তরাল। বুঝতে পেরেছি? তোমরা কি বুঝতে পেরেছো? মানুষই ওই মিস আবার একটু বুঝিয়ে দিলে ভালো হতো, আমি ওকে বুঝতে পারিনি। ওকে দেখো, আমরা বলেছি যে দেখো 2 নাম্বার পয়েন্টে বলা হয়েছে এই বাজারে বহু সংখ্যক ক্রেতা থাকে বহু সংখ্যক বিক্রেতা থাকে। এখন বহু সংখ্যক ক্রেতা এবং বহু সংখ্যক বিক্রেতার চাহিদা, এই দেখো এই এই গ্রাফটা খেয়াল করো, এই বাজারে অনেক ক্রেতা আছে, সবার ক্রেতার চাহিদা মিলে এরকম একটা চাহিদা রেখা পেলাম। বাজারে বহু বিক্রেতা আছে, বহু বিক্রেতার পণ্য সামগ্রীর যোগান মিলে এই একটা যোগান রেখা পেলাম। তাহলে আমরা জানি দাম নির্ধারিত হয় চাহিদা এবং যোগানের পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়ার ফলে একটা ভারসাম্য দাম নির্ধারিত হয়। ধরো এই বিন্দুতে আমার একটা ভারসাম্য দাম পেলাম, সেটা হচ্ছে পি। বাজারে যে এতগুলো বিক্রেতা আছে এবং এতগুলো ক্রেতা আছে, তাদের এতগুলো সাপ্লাই এবং যোগানের পরিপ্রেক্ষিতে দাম নির্ধারিত হয়েছে পি। এখন এই পিটা হচ্ছে বাজারে ফিক্সড দাম হয়ে গেছে এখন। হ্যাঁ, এখন ধরো এই যে রেখাটা, এই রেখাটা হচ্ছে কোনো একটা ফার্মের, ধরো একজন বিক্রেতার, ধরো তুমি হচ্ছে এই বাজারের বিক্রেতা। এখন তোমার ফার্মে যে পরিমাণ উৎপাদন হয় বা তুমি যে বিক্রি করছো বাজারে, সেটা আসলে ওই দামে বিক্রি করতে হবে, কারণ তুমি এককভাবে যতটুকু উৎপাদন করছো সেটা এই পুরো উৎপাদনকে প্রভাবিত করতে পারবে না, সেটা পুরো উৎপাদনের তুলনায় খুবই অল্প। তারপর ধরো আমি বাজারে গিয়েছি, আমি বাজারে এতগুলো ক্রেতা বিক্রেতার মাঝে আমি খুবই নগণ্য, কারণ এতগুলো ক্রেতা বিক্রেতার মাঝে আমি একজন বাজারের দামকে প্রভাবিত করতে পারবো না, অর্থাৎ বাজারের দামও বাড়াতে পারবো না দাম কমাতেও পারবো না। এখন তুমি যদি বাজারে এই পি দাম না রেখে P1 অর্থাৎ এখানে দাম ফিক্স করো, তাহলে তোমার কাছ থেকে পণ্য না কিনে আমি অন্য বিক্রেতার কাছে পণ্য ক্রয় করব, কারণ সেও একই পণ্য বিক্রি করছে সমজাতীয় পণ্য। তাহলে
তোমার এখানে আমি ক্রয় না করে অন্য বিক্রেতার বাজারের অন্য বিক্রেতার কাছ থেকে ক্রয় করব, সেই জন্য তুমি চাইলেও দাম বাড়াতে পারবে না, আবার চাইলে দাম কমাতেও পারবে না। এইভাবে করে দেখা যাচ্ছে তোমাকে একটা ফিক্স দামে, অর্থাৎ এই মার্কেটে বা এই ইন্ডাস্ট্রিতে যে দামটা ফিক্স হয়েছে সেই দামেই তোমাকে বিক্রি করতে হবে। অর্থাৎ এই পি বিন্দুতে, এখানে ধরো পি, এই পি বিন্দুতেই তোমাকে দাম মানে ফিক্স করে বিক্রি করতে হবে। তাহলে সেই জন্য যেহেতু দামটা এখানে ফিক্স হয়ে আছে, সেই জন্য আমার এই দাম রেখাটা ভূমি অক্ষের সমান্তরাল। অর্থাৎ তুমি যতই পণ্য বিক্রি করো দাম একই থাকবে। পণ্য যদি তুমি এই বিন্দুতে বিক্রি করো তাও তুমি পি পি দাম রাখবে, তুমি যদি এখানে বিক্রি করো তাও তোমার দাম পি থাকবে। বুঝতে পেরেছো? জি মিস, বুঝতে পেরেছি। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন আছে? মানসী, মারি, ঝুমু, তারপর ইপ্তি, মোনালিসা, অরিন, শাহনাজ, ইতি, তোমাদের কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা, ঠিক আছে। দেখো, যখন দামটা ফিক্স মানে তার এভারেজ রেভিনিউ, অর্থাৎ তার গড় যে আয় সেই আয়টাও ফিক্স থাকবে, তার যে মার্জিনাল প্রান্তিক আয় সেটাও ফিক্স থাকবে। কারণ আমরা জানি এই টোটাল রেভিনিউ হচ্ছে তোমার তুমি যে দামটা পেয়েছো দামের সাথে যখন তোমার আহ, পণ্যকে গুণ করবা, অর্থাৎ তোমার পণ্য যদি হয় কিউ, তোমার উৎপাদন যদি কি হয় কিউর সাথে পি, তুমি যে প্রাইসটা পেয়েছো সেটা গুণ করলে তুমি পেয়ে যাবা টিআর, অর্থাৎ টোটাল রেভিনিউ। হ্যাঁ, টোটাল রেভিনিউ পাবা। এখন যেহেতু এখানে দাম ফিক্স, তাহলে আমার এভারেজ রেভিনিউ ওই দামের সমানই আসবে, এবং মার্জিনাল রেভিনিউ অর্থাৎ প্রান্তিক যে আয় সেটাও ওই দামের সমানই হবে। সেই জন্য বলা হয় পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে তোমার এই যে প্রাইস রেখা, তারপর গড় আয় এবং প্রান্তিক আয় সবসময় ভূমি অক্ষের সমান্তরাল হয়। আচ্ছা, এই ছিল পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের কিছু বৈশিষ্ট্য এবং কিছু ডায়াগ্রাম ভিত্তিক কিছু বিশ্লেষণ। এই বিশ্লেষণগুলো তোমাদের কাজে লাগবে পরবর্তীতে আমরা যখন আরো গ্রাফিক্যালি আলোচনা করব। আচ্ছা, এখন আমরা দেখি অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজার। অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে অনেকগুলো ক্যাটাগরি আছে, আমরা সেগুলো একটু মনে রাখার চেষ্টা করব এবং বোঝার চেষ্টা করব। আচ্ছা, পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে দেখেছিলাম অনেক ক্রেতা অনেক বিক্রেতা থাকে এবং পণ্য সমজাতীয় হয় এবং একদম পুরো পূর্ণ প্রতিযোগিতা থাকে। হ্যাঁ, পূর্ণ মাত্রায় প্রতিযোগিতা থাকে। আর অপূর্ণ, এই অপূর্ণ কথাটা দিয়ে বুঝতে পেরেছি এখানে প্রতিযোগিতার কিছু ঘাটতি আছে, তাই না? জি মিস। আচ্ছা, এখানে আসলে খুব বেশি বিক্রেতা থাকে না, বিক্রেতা এবং ক্রেতার সংখ্যা কম বেশি হয়, কখনো বিক্রেতার সংখ্যা কম, কখনো ক্রেতার সংখ্যা কম, এবং ক্রেতা ও বিক্রেতার মাঝে একটা অসম প্রতিযোগিতা বিরাজ করে। আচ্ছা, আমরা দেখি এই বাজারে কিছু বৈশিষ্ট্য হচ্ছে এখানে ক্রেতা ও বিক্রেতার সংখ্যা কম থাকবে, দ্রব্যের গুণাগুণ ভিন্ন হবে, অর্থাৎ এখানে একই পণ্য সবাই বিক্রি করবে ওইরকম নয়, এক একজন হয়তো এক এক পণ্য বিক্রি করবে। তারপর ক্রেতাদের দাম সম্পর্কে অজ্ঞতা থাকবে। পণ্য প্রতিযোগিতামূলক বাজারে যেমন ক্রেতা জানতো যে এই দ্রব্যের দাম এত টাকা ফিক্স, ধরো 4 টাকা কেজি, 4 টাকা কেজি ফিক্স, সেখানে কেউ দাম পরিবর্তন করতে পারতো না। কিন্তু এই অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে ক্রেতা দাম পরিবর্তন করতে পারবে, বিক্রেতা দাম পরিবর্তন করতে পারবে। কেউ ক্রেতারা দাম সম্পর্কে আসলে জানবে না, তাদের এই ব্যাপারে কোনো পূর্ণ ইনফরমেশন থাকবে না। তারা হয়তো জানে না যে কি পরিমাণ প্রাইস এখানে ফিক্স করা হবে কিংবা কি পরিমাণ এই পণ্যটার দাম কত হতে পারে, এবং এক এক পণ্যের এক এক দাম হবে, এক এক বাজারে এক এক দাম হবে। ক্রেতাদের যুক্তিসঙ্গত আচরণের অভাব থাকবে, অর্থাৎ রেশনালি ক্রেতারা চিন্তা করতে পারবে না, রেশনালি চিন্তা না করে দেখা যাচ্ছে অনেক সময় ইরেশনাল, অর্থাৎ যেহেতু সে দাম সম্পর্কে অজ্ঞতা থাকে সে দেখা যাচ্ছে ওই যুক্তিশীল আচরণ অনেক সময় করতে পারে না। যুক্তিশীল আচরণ অর্থনীতিতে কি বোঝায়? যুক্তিশীল আচরণ হচ্ছে যে ক্রেতা চাইবে উপযোগ সর্বোচ্চকরণের চেষ্টা, উপযোগটাকে সর্বোচ্চ করতে চাইবে, অর্থাৎ যেখানে তার মার্জিনাল বেনিফিট অর্থাৎ প্রান্তিক সে সবসময় প্রান্তিক পর্যায়ে চিন্তা করবে যে সেখানে সে প্রান্তিকভাবে লাভবান হচ্ছে কিনা।
কিন্তু এই বাজারগুলোতে আসলে ক্রেতারা এরকম যুক্তিশীল আচরণ করতে পারে না। আচ্ছা, বিক্রেতাদের উদ্দেশ্য হচ্ছে তোমার মুনাফা অর্জন করা এবং বাজারের যোগান নিয়ন্ত্রণ করা। বিজ্ঞাপনের প্রভাব অবশ্যই থাকে এই বাজারগুলোতে, এবং গড় ও প্রান্তিক রেখা এক্ষেত্রে নিম্নগামী হয়। কিন্তু পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে আমরা দেখেছিলাম গড় ও প্রান্তিক রেখা এরকম সমান্তরাল, ভূমি অক্ষে সমান্তরাল হয়েছিল, কিন্তু এক্ষেত্রে গড় ও প্রান্তিক রেখা এভাবে নিম্নগামী হয়। আচ্ছা, এই অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের প্রথম একটা ক্যাটাগরি হচ্ছে একচেটিয়া বাজার। একচেটিয়া, হ্যাঁ, এটাকে ইংলিশে বলা হয় মনোপলি। মনো অর্থ হচ্ছে একজন, পলি মানে বিক্রেতা। যখন একজন মাত্র বিক্রেতা থাকে এবং বাজারে অন্য কোনো বিক্রেতা প্রবেশ করতে পারে না, অর্থাৎ প্রবেশে অনেক বাধা থাকে, এবং এই সে যেই ধরনের পণ্য বিক্রি করছে তার আসলে ঘনিষ্ঠ কোনো পরিবর্তক অন্য দ্রব্য থাকে না। বুঝতে পেরেছো? বলো তো একচেটিয়ার বাজার কাকে বলে? যে বাজারে একজন মাত্র উৎপাদনকারী বা বিক্রেতা থাকে এবং উৎপাদিত দ্রব্যের কোনো ঘনিষ্ঠ পরিবর্তক থাকে না এবং অপর বিক্রেতার জন্য বাজারে প্রবেশে বাধা থাকে না, তাকে একচেটিয়া বাজার বলে। হ্যাঁ, ভেরি গুড। এটা হচ্ছে মনোপলি। হ্যাঁ, এটা মনে রাখবে, মনো মানে হচ্ছে একজন, পলি মানে বিক্রেতা। তাহলে যখন একজন বিক্রেতা কোনো বাজারে থাকে তখন সেটাকে আমরা বলছি একচেটিয়া বাজার। একচেটিয়া আমরা অনেক সময় বলি না যে তুমি খুব একচেটিয়া বিহেভ করছো, কিংবা একচেটিয়া ভাবে এটা করা যাবে না সেটা করা যাবে না। একচেটিয়া মানে হচ্ছে শুধু একজনের প্রভাব থাকে, অর্থাৎ একজন বিক্রেতাই পুরো বাজারটাকে নিয়ন্ত্রণ করছে। সে এই বাজারে দেখা যাচ্ছে একজন বিক্রেতা আছে, অন্য কোনো বিক্রেতা এই বাজারে প্রবেশ করতে পারছে না, তার জন্য অনেক বাধা থাকে, অর্থাৎ অন্য কোনো বিক্রেতা এই বাজারে প্রবেশ করতে পারে না। সে যে দ্রব্যটা বিক্রি করছে সেটাই ওই বাজারে তোমার বিদ্যমান আছে, অন্য কোনো ঘনিষ্ঠ পরিবর্তক কোনো আর দ্রব্য বাজারে থাকে না। আমরা কি সবাই বুঝতে পেরেছি একচেটিয়া বাজার কাকে বলে? জি মিস। ওকে, আচ্ছা, একচেটিয়া বাজারের কিছু সংজ্ঞা দেয়া হয়েছে, বিভিন্ন অর্থনীতিবিদ কি বলেছেন সেগুলো এখানে বলা হয়েছে, তো তোমরা এই সংজ্ঞাগুলো পড়ে নেবে। আমি একচেটিয়া বাজারের কিছু গ্রাফিক্যালি কিছু বর্ণনা করি, তোমাদের বুঝতে একটু সুবিধা হবে। দেখো, এখানে বলা হয়েছিল, আমরা বলেছিলামই যে এখানে একজন মাত্র বিক্রেতা থাকবে, ক্রেতা অসংখ্য, ঠিক আছে, এবং দেখা যাচ্ছে যেহেতু একজন বিক্রেতা, এখন বিক্রেতা যে দাম ফিক্স করবে তুমি তো সেই দাম কিনতে বাধ্য থাকবে, তাই না? ধরো বাজারে তুমি একটা পণ্য বিক্রি করছো, এখন এই বাজারে তুমি একমাত্র সাপ্লায়ার, এছাড়া এই বাজারে আর কোনো বিক্রেতা নেই। এখন তুমি যদি এই পণ্যটার দাম 50 টাকা ফিক্স করো, তাহলে আমরা যদি ওই বাজারে ওই পণ্যটা ক্রয় করতে যাই সেই দামে কিনতে বাধ্য থাকবো, তাই না? জি মিস। হ্যাঁ, তাহলে এখানে বলা হচ্ছে দামের উপর বিক্রেতার নিয়ন্ত্রণ থাকে। আর আবার বলেছি যে এখানে অন্য দ্রব্য অনুপস্থিত থাকে, পরিবর্তক অন্য যে দ্রব্যগুলো আছে সেগুলো এখানে অনুপস্থিত থাকে, অর্থাৎ এই দ্রব্যগুলো এখানে আর বিরাজমান না। তারপর উপকরণে গতিশীলতার অভাব, স্বাভাবিকভাবেই যেহেতু বিক্রেতা একজন, অন্যান্য উপকরণগুলো অত বেশি গতিশীল হয় না। আচ্ছা, বাকি বৈশিষ্ট্যগুলো আশা করি তোমরা পারবে। আচ্ছা দেখো, এখন সে যেহেতু নিজেই বিভিন্ন দ্রব্যের দাম প্রভাব করতে পারছে, দামের উপর আধিপত্য বিদ্যমান, অর্থাৎ সে চাইলেই যে কোনো দাম ফিক্স করতে পারছে, সেই জন্য তাকে বলা হয় দাম প্রণেতা বা প্রাইস মেকার। সে প্রাইসটাকে চাইলেই প্রভাবিত করতে পারে। কিন্তু আমরা পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে দেখেছিলাম যে দাম যেটা ফিক্স হয়েছে সেটাই সবাইকে গ্রহণ করতে হবে, সেটা ছিল প্রাইস টেকার। আর এই যে একচেটিয়া বাজার হচ্ছে প্রাইস মেকার। দেখো, এই ক্ষেত্রে এমআর রেখা অর্থাৎ প্রান্তিক আয় রেখা নিম্নগামী হয়, এবং গড় আয় রেখা এটাও নিম্নগামী, কিন্তু
মার্জিনাল রেভিনিউ বা প্রান্তিক আয় রেখা গড় আয় রেখার নিচে অবস্থান করে। এখানে শুধু এইটুকু জেনে রাখো, আমরা পরবর্তীতে আরো চিত্রভিত্তিক আলোচনা করব। একচেটিয়া বাজার নিয়ে আমরা ডিটেইলস পড়ব, তখন এই বিষয়গুলো নিয়ে আরো আলোচনা করব। এখানে কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা আচ্ছা, এই যে ডুওপলি, হ্যাঁ, ডুও মানে হচ্ছে দুই, পলি মানে বিক্রেতা, আমরা জানি। তাহলে বলো তো এই বাজারে কয়জন বিক্রেতা থাকতে পারে? ডুওপলি মানে দুজন, দুইজন, রাইট, থ্যাংক ইউ। অর্থাৎ আমরা নাম থেকেই বুঝতে পারছি ডুও মানে হচ্ছে দুই, পলি মানে বিক্রেতা। হ্যাঁ, অর্থাৎ যেই বাজারে দুজন বিক্রেতা থাকবে সেই বাজারকে আমরা বলছি ডুওপলি বাজার। দেখো নাম দেখি তোমরা ধারণা করতে পারবে যে বাজারটা কেমন হতে পারে। যখন এমসিকিউতে এরকম কোনো প্রশ্ন আসবে যে ডুওপলি বাজারে কজন বিক্রেতা থাকে, তোমরা কিন্তু এই নাম থেকে আইডেন্টিফাই করতে পারবে ডুও মানে দুই, পলি মানে বিক্রেতা। তাহলে দুজন বিক্রেতা যখন বাজারে এক্সিস্ট করে তখন তাকে বলা হয় ডুওপলি মার্কেট বা বাজার। এখানেও ক্রেতা অসংখ্য থাকে, কিন্তু বিক্রেতা কজন থাকে? দুজন থাকবে। হ্যাঁ, দুজন বিক্রেতা থাকবে। আচ্ছা আচ্ছা, দেখো এখানে এই বৈশিষ্ট্যগুলোর কথা বলা হয়েছে, অর্থাৎ বিক্রেতা দুজন, ক্রেতা অসংখ্য, বিক্রেতার সংখ্যা বৃদ্ধি পাবে না, আমরা জানি যেহেতু দুজন বিক্রেতার বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা নেই। তারপর দোকান ও দাম নির্ধারণে দেখা যাবে দুজন বিক্রেতাই একে অন্যের উপর নির্ভরশীল করছে, হয়তো তারা নিজেদের মধ্যে আলোচনা করে নিচ্ছে যে কিভাবে দাম নির্ধারণ করবে। তারপর হচ্ছে দ্রব্যমূল্য সমজাতি হবে, যেহেতু দুজন বিক্রেতা আছে, দুজন একই পণ্য বিক্রি করবে, এবং পরস্পরের মধ্যে তীব্র প্রতিযোগিতা থাকবে। আচ্ছা, এই যে পরস্পরের উপর নির্ভরশীল, এটাকে আসলে আহ, অনেক অনেক স্ট্র্যাটেজি আছে যে দাম এবং যোগান কিভাবে নির্ধারণ করবে। এগুলো তোমরা আরেকটু বড় হলে এগুলো ডিটেলস জানতে পারবা। অনেক গেম থিওরি আছে, হ্যাঁ, কিভাবে দুজন বিক্রেতা বা কয়েকজন বিক্রেতা মার্কেটে থাকলে কিভাবে তারা আসলে দাম নির্ধারণ করে, কিভাবে একজন আরেকজনের উপর বিভিন্ন স্ট্র্যাটেজি প্রয়োগ করে যোগান নির্ধারণ করে। এগুলো আরেকটু বড় হলে আরো ডিটেলস গেম থিওরি আকারে একটা থিওরি আছে, মাইক্রো ইকোনমিক্সে পড়ানো হয়। তো ওগুলো তোমরা বড় হলে আরো ডিটেলস জানতে পারবা। এখন ওগুলো নিয়ে আলোচনা করলে অনেক বেশি কমপ্লিকেটেড হয়ে যাবে, তোমাদের বুঝতে সমস্যা হবে। আচ্ছা, তাহলে ডুওপলি নিয়ে কারো কোনো প্রশ্ন আছে? না আচ্ছা মিস। ঠিক আছে, তৃতীয় নাম্বার দেখি অলিগোপলি। হ্যাঁ, এই অলিগোপলি হচ্ছে এখানে বিক্রেতার সংখ্যা দুইয়ের অধিক হবে, অর্থাৎ খুব বেশি নয়, হয়তো তিনজন চারজন বিক্রেতা, খুব বেশি বাজারে বিক্রেতা থাকবে না, অল্প কিছু বিক্রেতা থাকবে। যেমন যদি বলা হয়, যেমন ধরো আমাদের বর্তমানে আহ মোবাইলের সিম কোম্পানি, হ্যাঁ, কয়টা কোম্পানি আছে? এই ধরো গ্রামীণ ফোন, বাংলা লিংক, রবি আর এয়ারটেল তো একসাথেই হয়ে গিয়েছে। এরকম আর হচ্ছে টেলিটক, এরকম কিছু অল্প কয়েকটা মোবাইল সিম কোম্পানি বাংলাদেশে আসছে। তাহলে এই বাজারটাকে আমরা কোন ধরনের বাজার বলতে পারি? যে বাজারে বিক্রেতার সংখ্যা দুইয়ের, অলিগোপলি। হ্যাঁ অলিগোপলি, কারণ যে বাজারে বিক্রেতার সংখ্যা দুইয়ের অধিক, বড় জোর ৩ থেকে ৪ জন হবে, খুব বেশি নয়, সেই বাজারকে বলা হচ্ছে অলিগোপলি। যেমন হচ্ছে আমাদের বাংলাদেশে যে মোবাইল সিম কোম্পানি আছে, যেমন সেটা হচ্ছে খুবই হাতে গোনা কয়েকটা সিম কোম্পানি আছে, সেগুলো আমরা অলিগোপলি বাজার বলছি। এছাড়াও আছে ইস্পাত, ঔষধ, বৈদ্যুতিক সরঞ্জাম ইত্যাদি বিভিন্ন বাজারে এই ধরনের মার্কেট পরিলক্ষিত হয়।
এই বাজারগুলোতে বিজ্ঞাপন খুবই গুরুত্বপূর্ণ। বিজ্ঞাপনের উপর অনেক কিছু নির্ভর করে ক্রেতাদের আকৃষ্ট করতে। অনেক সময় বিজ্ঞাপন খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই ক্ষেত্রে। তারপরে হচ্ছে একজন বিক্রেতার সিদ্ধান্ত অন্যজনকে প্রভাবিত করা, অর্থাৎ একজন বিক্রেতা কি ধরনের ডিসিশন নিল সেটা আবার অন্য বিক্রেতাকে প্রভাবিত করছে। ধর একটা কোম্পানি মোবাইল রেট কমিয়ে দিল, তাহলে আরেকটা কোম্পানিও হয়তো দেখা যাচ্ছে মোবাইল রেট কমাতে বাধ্য হবে। আদারওয়াইজ দেখা যাচ্ছে ক্রেতারা এক সিম থেকে অন্য সিমে সুইচ করে যাবে। আচ্ছা, এখানে গড়ায় রেখা ও চাহিদা রেখা অনিশ্চিত প্রকৃতির হয়ে থাকে, কারণ এখানে অনেক কিছুই বিক্রেতাকে ক্রেতাদেরকে আকৃষ্ট করার জন্য অনেক বিজ্ঞাপনের আশ্রয় নিতে হয়, অনেক সিদ্ধান্ত একজন বিক্রেতা আরেকজন বিক্রেতাকে প্রভাবিত করে, সবকিছুর উপর মিলিয়ে দেখা যাচ্ছে সে চাহিদা রেখা অনিশ্চিত প্রকৃতির হয়ে থাকে। এই যে আমরা একচেটিয়া বাজারের কথা বললাম, বলতো একচেটিয়া বাজারে কয়জন বিক্রেতা থাকে? মিস, একজন মাত্র বিক্রেতা একজন থাকে। মাত্র বিক্রেতা থাকে। ভেরি গুড। এই যেমন ধরো আমাদের দেশে বিদ্যুৎ সাপ্লাই করছে শুধুমাত্র বাংলাদেশ সরকার, অর্থাৎ একটা সরকারি প্রতিষ্ঠান থেকে পুরো বাংলাদেশে বিদ্যুৎ সাপ্লাই করা হয়ে থাকে। তাহলে এই বিদ্যুৎকে বা এই ইলেকট্রিসিটির যে প্রতিষ্ঠান তাকে আমরা বলতে পারি একচেটিয়া, একচেটিয়া বাজার। এখানে অন্য কোনো বেসরকারি অন্য কোনো প্রতিষ্ঠান বিদ্যুৎ সাপ্লাই করতে পারে না। আচ্ছা, এবার দেখি একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজার, অর্থাৎ তাকে বলা হয় মনোপলিস্টিক কম্পিটিশন। এখানে হচ্ছে যে এখানে তোমার এই একচেটিয়া বাজার আমরা এর আগে দেখেছি। একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজার হচ্ছে এমন একটা বাজার যে বাজারে ছোট ছোট অনেকগুলো ফার্ম থাকবে, কিন্তু একটা বিষয় খেয়াল করো, একচেটিয়া বাজার হচ্ছে শুধু একজন বিক্রেতা থাকবে, কিন্তু একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজার যখন বলা হবে তার মানে হচ্ছে ওখানে অনেকগুলো ছোট ছোট ফার্ম থাকবে, বুঝছো? ছোট ছোট ফার্ম থাকবে, তারা সদস্য কিন্তু সামান্য বিভেদকৃত দ্রব্য উৎপাদন করে এবং শিল্পে তাদের প্রবেশ ও প্রস্থানের স্বাধীনতা থাকে। বাজার সম্পর্কে ক্রেতা বিক্রেতার জ্ঞান অপূর্ণাঙ্গ, অর্থাৎ সে বাজার সম্পর্কে খুব বেশি জানে না। অর্থাৎ এই বাজারগুলোতে দেখা যাচ্ছে খুবই অল্প ছোট ছোট কিছু ফার্ম থাকবে এবং তারা সমজাতীয় পণ্যই বিক্রি করবে, কিন্তু এই বাজারের দাম সম্পর্কে বা এই বাজারের যোগান সম্পর্কে ক্রেতারা বা বিক্রেতাদের খুব বেশি ইনফরমেশন থাকবে না। যেমন ধরো এখানে বলা হয়েছে এই যে বিভিন্ন রকমের টুথপেস্ট ইন্ডাস্ট্রিতে যত ধরনের ব্র্যান্ড আছে, যেমন পেপসোডেন্ট, ক্লোজ আপ, এই এরকম আরো যে যে হোয়াইট প্লাস আরো ইত্যাদি যেগুলো আছে, এগুলো দেখা যাচ্ছে একই ব্র্যান্ডের একই পণ্য বিক্রি করছে, কিন্তু এক একটা ব্র্যান্ড। তারপরে দেখো বিভিন্ন সাবানে দেখা যাচ্ছে বিভিন্ন ব্র্যান্ড থাকে। এখানে কারো কোনো প্রশ্ন আছে? না মিস। আচ্ছা, আর আমি বৈশিষ্ট্যগুলো খুব বেশি ডিটেলস আলোচনা করছি না, কারণ যেহেতু আমি সংজ্ঞাটার মধ্যে তোমাকে অনেক কিছু বলে বুঝিয়ে দিচ্ছি, তো আমার মনে হয় বৈশিষ্ট্যগুলো তোমরা নিজেরা পড়লে পারবে। যেহেতু এই চ্যাপ্টারটা আমাদের রিভিশন ক্লাস, সেই জন্য আমি আসলে খুব বেশি পয়েন্ট বাই পয়েন্ট বা পুরো লাইন বাই লাইন আলোচনা করছি না, বরং মেইন বিষয়গুলো তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। তারপরে কারো কোনো প্রশ্ন থাকলে আমায় জিজ্ঞেস করবে, ঠিক আছে? আচ্ছা, মনবসনী বাজার। মনবসনীতে দেখো এখানে হচ্ছে মনবসনী একজন মাত্র ক্রেতা। এখানে এর আগে একচেটিয়া বাজারে পড়েছিলাম একজন বিক্রেতা, আর মনবসনী বাজারে হচ্ছে একজন ক্রেতা, কিন্তু বিক্রেতার সংখ্যা অসংখ্য, সেটাকে বলছি মনবসনী বাজার। যেমন ধরো এই যে এখানে একটা এক্সাম্পল দেওয়া হয়েছে, কোন অঞ্চলে একটা আখ চাষী, অনেকগুলো আখ চাষী আছে, কিন্তু চিনির কল মাত্র একটা আছে। তো চিনির আমরা যেহেতু জানি যে আখগুলো আসলে বিভিন্ন চিনি কলে সাপ্লাই দেয়া হয়, সেই আখ থেকে চিনি উৎপাদন করা হয়। এখন ধরো কোনো একটা এলাকায় যদি শুধুমাত্র একটা চিনি কল থাকে কিন্তু আখ চাষী অনেক,
তখন দেখা যাচ্ছে ওই আখ চাষিরা বাধ্য হয়ে ওই চিনি কলের কাছে যে একটা চিনি কল যে দামে ফিক্স করে সেই দামেই আখগুলো বিক্রি করতে হবে। কারণ এখানে ক্রেতা অর্থাৎ চিনি কল এই আখগুলো ক্রয় করবে, তার মানে চিনি কল হচ্ছে ক্রেতা, একটা মাত্র ক্রেতা। কিন্তু আখ চাষি অনেক, অর্থাৎ আখ চাষি মানে হচ্ছে আখের বিক্রেতা অনেক, কিন্তু চিনি কল অর্থাৎ আখের ক্রেতা মাত্র একজন। সেক্ষেত্রে এই বাজারটা হচ্ছে মরবসনি বাজার। ঠিক আছে? জি মিস। আচ্ছা, তোমাদের কারো কোনো প্রশ্ন আছে?